বিদেশিদের উপর হামলা হতে পারে এমন তথ্য আগেই জানিয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের। দুজনকে হত্যার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশে থাকা বিদেশিদের মধ্যে। বড় ধরনের প্রভাব রয়েছে খেলা, ব্যবসা সহ নানা ক্ষেত্রে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন 2 বিদেশি হত্যায় জামায়াত বিএনপি জড়িত। এসব নিয়ে দেখছেন বাংলাদেশ এখন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এবং বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সভাপতি মাসুদ করিম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আসলে গতকাল মার্কিন রাষ্ট্রদূত যেই সংবাদ সম্মেলনটি করেছেন, ডিক্যাবের আয়োজন করেছিল, তিনি বলেছেন যে সরকারকে তিনি আগে থেকেই সতর্ক করেছিলেন যে এরকম বিদেশিদের উপর হামলা হতে পারে, বিদেশিরা টার্গেট হতে পারে, এবং তিনি বলেছেন দেশে আইএসের অস্তিত্ব আছে কিনা সেটা খতিয়ে দেখছে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। আমি আপনার কাছে মাসুদ করিম জনাব, আপনার কাছে আর একটু বিস্তারিত শুনতে চাই, তিনি আসলে কি বলেছেন। এটা আমরা যে প্রোগ্রামটা করছি এটা ঠিক প্রেস কনফারেন্স বলা যায় না, আমাদের একটা রেগুলার অনুষ্ঠান আছে, এটা ডিক্যাব টক নামে। আমরা বিভিন্ন দেশের এনভয়েসদের ইনভাইট করি যে এখানে আমরা আসলে একটা অ্যাকুরেট পিকচার পাওয়ার জন্য, যে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনের জন্য ডাইরেক্ট কোয়েশ্চেন আনসারের মাধ্যমে সেটা করা। এবং এই বার্নিকাট অ্যাম্বাসেডার বার্নিকাটের এই প্রোগ্রামটাও কিন্তু এই সময় নির্ধারণ করা নাই, অনেক আগে, ঈদের অনেক আগে আমরা এটা প্রি শিডিউল প্রোগ্রাম ছিল। কিন্তু এই বাই দিস টাইম যেহেতু এখানে হামলা ঘটনা এবং 2 জন বিদেশি, ইতালির একজন এবং জাপানের একজন এখানে অ্যাসাসিনেটেড হওয়ার পরে এই ইস্যুটা সিকিউরিটি ইস্যুতে তাদের ব্যাপারটা এখানে সামনে আসে। কয়েকটা বিষয় এখানে, অনেকগুলি প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন এই সিকিউরিটি নিয়ে। বিকজ এখানে একটা প্রশ্ন ছিল যে অস্ট্রেলিয়ানরা তারা অ্যালার্ট ঘোষণা করেছে আগে যে তাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে তথ্য আছে যে এখানে বিদেশিদের অস্ট্রেলিয়ার স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলিতে টার্গেট করে হামলা হতে পারে, সেই জন্য তারা ক্রিকেট দল পোস্টপোন করে নেয়। তারপরে ইউকে এটা করে একই রকম অ্যালার্ট দেয় যে ওয়েস্টার্ন টার্গেটে হামলার। এরপরেই কিন্তু এই হামলাটা ঘটে ওই প্রথমে ইতালির নাগরিকের। আজকে ওনাদের কাছে আমরা এটা জিজ্ঞেস করেছিলাম যে ওনার কাছে, বিশেষ করে আমেরিকান অ্যাম্বাসেডার, আমেরিকানরাও কিন্তু এই অ্যালার্টটাকে আপহেল করেছে। তা আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এটা কিসের বেসিসে, ভিত্তিটা কি, কিসের ভিত্তিতে আপনারা এই অ্যালার্ট আপনারা দিয়েছেন। ওনাদের বক্তব্য হলো তাদের কাছে বিভিন্নভাবে খবরটা আসে। একটা আসে যে পাবলিক এর মাধ্যমে, আর একটা আসে তাদের ফ্রেন্ডলি যে কান্ট্রিজগুলি আছে তাদের কাছে যে ইনফরমেশন, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এরকম একটা গোয়েন্দা সূত্র, এবং আরেকটা আসে যে তাদের নিজস্ব সূত্র। সবগুলি মিলে যে খবরটা তাদের কাছে ছিল সেটা ক্রেডিবল ছিল। এবং সেই ক্রেডিবল তথ্যটা, তার যেহেতু একজন অ্যাম্বাসেডার হিসেবে প্রধান দায়িত্ব তার দেশের সিটিজেনদের সুরক্ষা দেয়, এটা অন্যান্য দেশে এটা প্রভিশন আছে, সেটা হলো যে অ্যালার্ট দেওয়া, যে ট্রাভেল অ্যাডভাইজারি দেওয়া, যে তাদের সিটিজেনদের ওনারা বলেছেন যে সাবধানে চলার জন্য এই ধরনের একটা নির্ভরযোগ্য সূত্রের তথ্য আছে। একটা প্রশ্ন এসেছিল যে আপনারা কি এই বিষয়টা হোস্ট বাংলাদেশ গভর্নমেন্টকে এটা শেয়ার করেছিলেন কিনা। উনি বলেছেন যে এই টেরোরিজম ইস্যুতে আমাদের তাদের সাথে বাংলাদেশের কন্টিনিউয়াস ডায়ালগ চলছে এবং সেই ডায়ালগের অধীনে তারা এটা কনসার্নটা শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে, এবং তারপরেই বাংলাদেশ সরকার, পুলিশ এবং অন্যান্য প্রোটেকশন দিয়েছে, এবং অ্যাট দিস মোমেন্ট শি ওয়াজ ফিলিং ভেরি সেফ। এই জিনিসগুলি তিনি আমাদের বললেন আর কি। যেহেতু যদি তারা সরকারকে আগে থেকেই জানিয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে সরকার কি আরেকটু সতর্ক অবস্থান নিতে পারত? জনাব ডাক্তার হাবিবে মিল্লাত, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও কি গুপ্ত হত্যা বন্ধ করা সম্ভব? আপনার কাছে আমি প্রশ্ন রাখছি। আপনি বললেন যদি আগাম সতর্কতা পেয়েও থাকে, যে লোকটি যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো হত্যা, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, এটা একটা দুঃখজনক ঘটনা যদি তাদেরকে অপঘাতে মরতে হয়। একজন মানুষ, তিনি 4 মাস আগে রংপুরে এসছেন, তিনি একটা ঘাসের চাষ করছেন, সেই ঘাস থেকে চিনি তৈরি করা হবে, এবং তিনি সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পত্রিকার প্রথম পাতায় আজকে আপনারা দেখেছেন তিনি মানুষের সাথে মিশে গিয়েছিলেন। সেই মানুষটিকে পরপর 4টি গুলি করা হলো, সে 4টি গুলি তার বুকে লাগলো। উনি একজন আর্মি অফিসার ছিলেন, উনি জানবেন
ওনারা প্র্যাকটিস করার সময় 4টার মধ্যে একটা গুলি হয়তো টার্গেট না পৌঁছে অন্য কোথাও পৌঁছতে পারে। এগুলো আমরা সবাই জানি। জানেন আপনারা, কিন্তু কথাটা শেষ করতে দিন। যে আপনি প্রশ্ন করেছেন সরকারের আরেকটু অ্যালার্ট হওয়া উচিত ছিল কিনা। সরকার অ্যালার্ট। একটা মানুষ, প্রত্যেকটা মানুষের পিছনে কি পুলিশ লাগিয়ে রাখা সম্ভব? প্রত্যেকটা মানুষের পিছনে কি গোয়েন্দা সংস্থা থাকবে? আপনাকে চিন্তা করে দেখতে হবে এর পিছনে মোটিভটা কি। কি মোটিভ সেটা আপনাকে চিন্তা করে দেখতে হবে। আমি যদি ভোরের কাগজের আজকে শিরোনাম ধরি, ভোরের কাগজ লাল কলামে লাল কালিতে 3 কলামে শিরোনাম করেছে আঙ্গুন্নার মন্টির রিপোর্ট, কেন বিদেশিরা টার্গেট, কেন বিদেশিরা টার্গেট। জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আপনার কাছে কি মনে হয়? ভোরের কাগজ কি বললো সেটা বলে দেন, তাইলে আমরা তাদের না, তারা একটা শিরোনাম লাইনটা করেছে। ধরে কথা তাদের- বলি। তাদের- না, না, আপনাকে বলি, তাদের কথা আপনি কয়েকটা পত্রিকা নিয়ে বসছেন, দেখেন এক একটার হেডলাইন আলাদা এবং তারা যদি একই হেডলাইন দেয় ব্যাখ্যা বিশ্লেষণ না, আলাদা। এটা তাদের স্পেশাল স্টোরি। স্পেশাল স্টোরি আপনি দেখেন না কেন? প্রত্যেকটা পত্রিকা দেখবেন কোন স্টোরি হয়তো এটা লেখেনি। সুতরাং আপনাকে বুঝতে হবে যে পত্রিকা যা লিখলো বিদেশি সেটা হত্যায় উদ্বেগ উৎকণ্ঠায় ব্যবসায়ীরা, এটা আরেকটা কাগজের শিরোনাম। আরেকটা কাগজ আমি যদি আপনি দেখি, একদম ঠিক বলেছেন। না আপনি আমাকে যে যদি পত্রিকা বলেন যে দেখে আসলে আসলে সত্যি কথা, পত্রিকা যদি জানেই তাহলে তো আমাদের আলোচনা করারও কিছু নেই, এবং পত্রিকা যদি জানে তাহলে পুলিশেরও দরকার নেই। পত্রিকাই বলে দিবে এবং পত্রিকার মাধ্যমে আমরা জেনে যাব যা হয়েছে বা যা হবে। তাহলে তার কোনো কিছু দরকার পড়ছে না। তাহলে পত্রিকা কিন্তু- আসলে দরকার নেই, না না, তাই তো? পত্রিকার দরকার আছে কিনা আছে, সেটা হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকতা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, সেটার দায়িত্বটা আমরা কতটুকু পালন করছি। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আমাকে যদি একটু বলেন যে বিদেশিরা আসলে টার্গেট কিনা। তারা প্রশ্ন তুলেছে কেন বিদেশিরা টার্গেট, একটা ব্যাখ্যা তারা দিয়েছে। আমি আপনার বিশ্লেষণটি শোনার পরে আসলে আমি ওইটা বলতে চাই। তারা আবার বক্স দিয়েছে, এটা কারণ। আচ্ছা, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্নের উত্তরে আমি আমার মূল্যায়নে বলতে পারি আর কি এতটুক, যে বিদেশিরা সব জায়গাতেই একটু বিশেষভাবে মানুষের নজরে থাকে। আমাদের মতো উদার সমাজে আমরা বিদেশিদেরকে সম্মানের সঙ্গে রাখি, একটু খাতির করি, সহযোগিতা করি ইত্যাদি। যেহেতু এখন থেকে 2, 4, 5, 6, 10, 7 দশক আগে আমরা অনেক উন্নত ছিলাম, বিদেশিরা আমাদের কাছে একান্তভাবে একটা পুরস্কারের মতো, একটা বিশেষ অতিথির মতো থাকতো। বিলাতি বললেই সে চায়ের কাপ বলেন আর মানুষ বলেন, বিলাত থেকে পাশ করা ডাক্তার বলেন আর ব্যারিস্টার বলেন, ওই মর্যাদাই আলাদা। ওর কলোনিয়াল মেন্টালিটি বলে কলোনিয়াল এটাকে। মেন্টালিটি যেতে যেতে এখন অনেক কমে এসছে, কিন্তু ওটা রয়ে গেছে। আর শুধু কলোনিয়াল না, আমাদের সমাজটা, আমাদের মানুষরা, আমরা সাধারণভাবেই উদার। তো এখন একটা সমাজে বাঙালি, আমাদের বাংলাদেশি এদিক ওদিক এমনি মরছে। না, আমি জানতে চাচ্ছি বিদেশিরা কেন টার্গেট। এটা বলার জন্যই আপনাকে বলছি, বলার জন্যই বলছি। আচ্ছা, বিদেশিরা টার্গেট এই জন্যে, আপনি যেই করুক কাজটা, ক্ষমতাসীন রাজনৈতিক দল করুক, বিরোধী রাজনৈতিক দল করুক, কোনো রাজনৈতিক দল না করুক, বিচ্ছিন্ন উগ্রপন্থী লোকেরা করুক, যেই করুক, তার মনে একটা আকাঙ্ক্ষা থাকবে যে আমি যে একটা খারাপ কাজ করতেছি এটা যেন মানুষের ধর্তব্যের মধ্যে নেয়। যা কেন টার্গেট, সেই কেনর উত্তর আপনি কিন্তু দেন নাই। এখানে আমি দেখছি বিশ্লেষকদের ধারণা আতঙ্ক ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলা আসলে এর টার্গেট। আসলেই তাই কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরব। নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জেনারেল ইব্রাহিম, আসলেই কি সরকারকে বেকায়দায় ফেলার জন্য আসলে এরকম টার্গেট করা হয়েছে কিনা? এটা একজন সাংবাদিক ভাইয়ের মূল্যায়ন। না, দেশবাসী এটার বিশ্লেষক সঙ্গে তিনি এখানে আমি দেখতে পাচ্ছি মতের যে মিল হতেও পারে। অনেকের সঙ্গে কথা বলেছেন, অনেক এক্সপার্ট, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করেন, এরকম অনেকের সঙ্গে কথা বলে আসলে রিপোর্ট। কারণ এটা কথার পিঠে কথা এসেই যাবে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য কাজটি করা হচ্ছে, এটার উপরে হাঁ বা না মন্তব্য দেওয়ার আগে আমাকে তো তাহলে অটোমেটিক্যালি প্রশ্ন করতে হবে কে বেকায়দায় ফেলতে চায় এবং বেকায়দায় ফেলার জন্য কি এটাই সর্বোত্তম পন্থা কিনা। সুতরাং এই পত্রিকার মূল্যায়নের সঙ্গে আমরা প্রকাশ্যে বা এরকম বিশ্লেষণমূলক আলোচনা সভায় ধুম করে একমত বা দ্বিমত কোনোটাই হওয়ার সমীচীন বলে আমি মনে করি। আমি আপনার বিশ্লেষণটি আমার বিশ্লেষণ হচ্ছে, ওনার সঙ্গে আমি অনেকাংশেই একমত। এক জায়গায় বলবো যে সরকারের পক্ষে ব্যক্তি ইন্ডিভিজুয়াল ধরে ধরে সারা দেশে নিরাপত্তা দেওয়া যেমন সম্ভব না, এটা সম্ভব না। দ্বিতীয়ত, যে জায়গায় আবার দ্বিমত পোষণ করব
যে যখন সাগররুনি হত্যাকাণ্ডের সময় আলোচনা ছিল তখন কথাটা উঠেছিল মানুষের বেডরুম পাহারা দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব না। তাহলে আমি যদি সমালোচনার জন্য প্রশ্নটা তুলি, উত্থাপন করি, বেডরুমও পাহারা দিতে পারবেন না, রাজপথে পাহারা দিতে পারবেন না, তো কোনটা পারবেন? এটা একটা প্রশ্ন। কিন্তু আমার দুই পরিচয়, 2 সত্তা, অর্থাৎ যেহেতু এককালে চাকরি করেছি, সামরিক বাহিনীতে ছিলাম, সেনাবাহিনীতে ছিলাম, মহান আল্লাহ তাআলার দয়া উচ্চ পদে ছিলাম, ধুম করে একটা সমালোচনা না করে এটাও বলা যায় বাস্তবসম্মত কথা যে আপনি যদি আপনার সমস্ত এজেন্সিকে ডিপ্লয় করেন তাও কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রোটেকশন দেওয়া সম্ভব না। কিন্তু আমি জাপানিজ যিনি মারা গিয়েছেন, যাকে হত্যা করা হয়েছে, সেটার থেকেও আমি বেশি গুরুতরভাবে এই প্রেক্ষাপটেই ওনার সঙ্গে আংশিকভাবে একমত পোষণ করেই বলতে চাই, গুলশানের হত্যাকাণ্ডটা গ্রহণযোগ্য না। কারণ গুলশান হত্যাকাণ্ডটা ডিপ্লোম্যাটিক জোনে, আপনাদের হাই প্রায়োরিটি জোনে, অগ্রাধিকারভুক্ত জোনে। পত্রিকা মোতাবেক যেই নিদর্শনগুলো আমরা শুনেছি, সিসিটিভিটা রাস্তার লাইটগুলো জ্বলে নাই, যার কারণে সিসিটিভিতে ছবিগুলো পরিষ্কার আসছে না। এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। অর্থাৎ কিনা আপনার ঘরের ভিতরে কোনো শত্রু আছে কিনা, এটা একটা ভীষণ কঠিন প্রশ্ন। ঘরের ভিতরে নিরাপত্তা শত্রু আছে বাহিনীর কিনা মধ্যে। জনাব হাবিবে মিল্লাত? এগেইন, যে উনি যে কথাটি বলবেন সেটা নিয়ে আমার কথা বলার চেয়ে আমার যে কথাটি সেটা আপনাকে শুনতে হবে। না, আমার এটা প্রশ্ন আপনার কাছে যে আপনি অ্যাঙ্করিং করছেন, সরকারের পক্ষ থেকে আপনি অ্যাঙ্করিং করছেন, আপনি প্রশ্ন করে চুপ করে যাবেন, আমার উত্তর শুনে আমার উত্তর শেষ হলে আপনি তারপর জিজ্ঞেস করবেন। তো আমি আমার কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি দেখেন আজকে সংসদের দক্ষিণ প্লাজায় একটা বিশাল একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা কেন ছিল? ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিদেশে যে পরিবেশের উপর সবচেয়ে বড় পুরস্কারটি যিনি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পেয়েছেন, আইসিটিতে টেকসই উন্নয়নের জন্য তিনি পুরস্কার জনাব পেয়েছেন। হাবিবে মিল্লাত, এই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনারা শুনতে প্রধানমন্ত্রীকে হবে। সবাই সেটা। আপনি যদি আমাকে সুযোগ না আপনি দিয়ে প্রসঙ্গের বাইরে গেলে না তো প্রসঙ্গের বাইরে আমি মুশকিল। কখনোই যাইনি। আপনি যদি বুঝতেন, এইটুকু আপনাকে বুঝতে হবে যে আমি যখন এখানে বসে কথা বলছি প্রসঙ্গের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। হ্যাঁ, সেটা সেজন্য কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি কি বলছি। আপনি থামিয়ে দিলে তো হবে না, এভাবে তো অ্যাঙ্করিং হবে না। এই প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি যাই, কিন্তু মনে এত স্মার্টনেস করার দরকার নেই যে কথা বললেই থামিয়ে দিব। আগে কি বলি শোনেন 2টা মিনিট, তারপর আপনি কথা বলবেন। আমার আমার এই সময় কথা খুব অল্প। না না কেন কেন 1 ঘন্টার সময় আপনি আমার সময়টা আমাকে দিয়ে দেন। আপনার সময় এসব তো থামিয়ে রাখতে পারবেন না আপনি। তা আপনি আমার কথা শুনেন, তারপর আপনি আমাকে থামান কেন? না, সেটা আমি হচ্ছে যে তাহলে বিদেশিরা হাজার- কেন, আপনি তো বলেছেন দেশি বিদেশি অর্জনকে, আমাদের যে গত 6টি বছর বাংলাদেশে যে অর্জন করেছে, এই অর্জন পৃথিবীর কাছে একটা বিস্ময়। আমরা দেখেছি 150 জন মানুষ মেরেও যে কাজটি করা সম্ভব হয়নি, 2-1 জন বিদেশিকে মেরে সেই কাজটি করা সম্ভব কিনা তারা চিন্তা ভাবনা করে দেখছে। আজকে দেখেন পত্রপত্রিকায় বিভিন্ন দেশে এই জাপানি হত্যাকাণ্ড, এই ইটালিয়ান হত্যাকাণ্ডের কথা যতভাবে এসছে, বাংলাদেশে ওই বিএনপি জামাত কিংবা ওনাদের জোট যে আমাদের পেট্রোল বোমা মেরে আমাদের মানুষ হত্যা করেছে, নিরীহ জনগণকে হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করেছে, তারা কিন্তু ততটা সফল হয়নি। সুতরাং আমাদেরকে বিচক্ষণভাবে দেখতে হবে ঘটনাটা আসল কি, এবং আপনাদেরকে 2-1 দিন সময় দিতে হবে, তারা খুঁজে বের করে দেখুক আসলেই ঘটনাটা কারে জনাব ঘটিয়েছে। মাসুদ করিম, আসলে কি বিদেশিরা টার্গেট? যদি টার্গেট হয়ে থাকে কেন? এটা তো এই ঘটনা তো বাংলাদেশে এরকম ভাবে ঘটে নাই কখনো। এটা তো প্রথম ঘটনা। যদি এর আগে খালাফ একজন সৌদি, সেটা একটা সোশ্যাল ক্রাইমেও না, বর্ষার কিন্তু 2-1 এখানে যে যদি এর আগে খালাফ একজন সৌদি, সেটা একটা সোশ্যাল ক্রাইমেও না, বর্ষার কিন্তু 2-1 এখানে যে 2 জন বিদেশি খুন হলেন, প্যাটার্ন তো একই ধরনের। এখনই কনক্লুশনে যাওয়া খুব কঠিন, বাট এটা যদি এখানে শেষ হয় তাহলে তো বিদেশিরা টার্গেট আমরা বলতে পারছি না। যদি এটা কন্টিনিউ করে, ডেফিনেটলি ইট টার্গেটেড। এখন এই জিনিসটা অল ইন্টেলিজেন্স এজেন্সিস এখানে তারা কাজ করছে, এবং আদার সিকিউরিটি যারা এজেন্সিজ আছে তারা কাজ করছে। এখনই কনক্লুশন যাওয়া খুব কঠিন। এটা সঙ্গে কি জিওপলিটিক্স আছে? না, তবে আমি এটা বলতে পারি যে আমাদের এই যে আমরা বোরের কাগজের যে স্টোরি অ্যাঙ্গেল, এই স্টোরি অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের হোম মিনিস্টার সাহেব যে প্রেডিকশন বা ওনার যে ওপিনিয়ন, সেটার সাথে মিল আছে। এবং এটা পরের দিন আবার প্রাইম মিনিস্টারও মোটামুটি একই কথা বলছেন, এবং তিনি রোল আউট করেছেন যে কোনো ইন্টারন্যাশনাল টেরর গ্রুপ এটার সাথে, বিশেষ করে আইএস এর কোনো যোগাযোগ নেই। আজকে বার্নিকাট যেটা বলেছেন, উনি কিন্তু একেবারে ফুলে একইভাবে বলেন নাই। উনি এটা রুল আউট করেন নাই যে ইন্টারন্যাশনাল গ্রুপ যে এখানে থাকতে না পারে। উনি বলছেন যে এই যে তারা ক্লেম স্বীকার করছে, তার ক্রেডিবিলিটিগুলি আমরা এখন যাচাই বাছাই করছি। এখন তারা তো এখানে আসে নাই, এবং তবে আমরা
যেটা বুঝতে পারছি বিভিন্ন পর্যায়ে কথা বলে, যে এখানে টুইটারের মাধ্যমে বা সামাজিক বা সাইবার সিস্টেমের মাধ্যমে তারা ক্লেমটা করছে। প্রাইম মিনিস্টার বলছেন যে এরকম টুইটার অ্যাকাউন্ট খুলে দাবি করা সহজ, আর যারা ওয়েস্টার্ন ডিপ্লোম্যাট তারা বলছেন যে এই জিনিসটা আমরা খোঁতায় দেখছি যে এই ধরনের টুইটার অ্যাকাউন্টটা কি আইএস আগে ব্যবহার করেছে কিনা, এবং সেটা ব্যবহার নাকি নতুন কোন জায়গা থেকে এসছে। আইএস এর কিন্তু হাজার হাজার অ্যাকাউন্ট আছে এবং তাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করার কোনো সুযোগ নাই। না, ভেরিফাই করার সুযোগ আছে, কারণ তারা সুযোগ আছে, কারণ এটা এই অ্যাকাউন্টটা আইএস আগে ব্যবহার করেছে কিনা, এবং এই অ্যাকাউন্টের থেকে তারা তাদের মেসেজ এটা কবে খোলা হয়েছে, এটা কিন্তু এখানে আসার কোনো দরকার নাই। আমেরিকানরা আমেরিকায় বসে এটা চেক করতে পারবে এবং দে আর ডুইং দ্যাট। সুতরাং এটা ইমিডিয়েটলি তারা রুল আউট করতে চাইছে না। তাদের মানে এটা একটা পারসেপশন দ্যাট, যদি প্রাইম মিনিস্টার বা গভর্নমেন্টের পারসেপশন আপনি দেখেন যে ওনারা মনে করেন যে প্যাটার্ন অফ অ্যাটাক মানে আইএস এর মতো না। আইএস হয়তো কিডন্যাপ করে বা আইএস হয়তো তাদেরকে মুক্তিপণ দাবি করে, ইসলামিক তাদের যে আইডিওলজি সেটা প্রচার করে, সেই তারপর একটা কনক্লুশনে যায়। সেই দিক থেকে এবং এই রিজনে আইএসের সেরকম অ্যাক্টিভিটিস নাই। তারা আরব দেশগুলিতে তারা সীমিত, বিশেষ করে ইরাক এবং সিরিয়াতে, এখানে না। এটা একটা দিক। কিন্তু ওয়েস্টার্নদের থেকে আমি যেটা শুনেছি, তারা মনে করে যে এটা কোনো বিশ্বের কোনো দেশ ইমিউন না, এটা নিউ ট্যাকটিক্স হইতে পারে। বাংলাদেশের মতো দেশে তারা এইভাবে চোরাগোপ্তা হামলা করে তাদের এটা করতে পারে, তারা রুল আউট করে না। এবং তারা মনে করে এই দেশে যেহেতু 16 কোটি মানুষ, যার বেশিরভাগ মুসলমান, সেই সুযোগটা তারা এখানে নিতে পারে। তো এখানে আমার মনে হয় যে একেবারে ক্লিয়ার হওয়া যাচ্ছে না অ্যাট দিস মোমেন্ট। হয়তো কিছুদিন গেলে ইনভেস্টিগেশনে কি বের হয় এবং এই প্রবণতাটা চলতেই থাকে নাকি এখানেই শেষ হয়, সেইগুলির উপর নির্ভর করে হয়তো আপনাকে কনক্লুশনে যেতে। কনক্লুশনে তো তদন্ত করতে সময় লাগে, সেই জন্য তো অপেক্ষা করতেই হবে। আমি আরো আলোচনা নিয়ে ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। গতকাল দক্ষিণ আফ্রিকার যে নারী ক্রিকেট দল, তারা তাদের সফর, বাংলাদেশ সফরের কথা ছিল, সেটিও বাতিল করেছে। দক্ষিণ আফ্রিকা না ক্রোয়েশিয়া, কোনটা? দক্ষিণ আফ্রিকা। আচ্ছা, এখন অস্ট্রেলিয়ার পরে দক্ষিণ আফ্রিকা। এইটাকে আসলে বিসিবি দেখছে এটাকে ষড়যন্ত্র হিসেবে। এটা কি ক্রিকেটের উপর ষড়যন্ত্র, বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র? কেনই বা সেই ষড়যন্ত্র? আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক। আমি এটা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের মতো কথাটা এই বলে এড়ায় যাব না যে এটা খুব সেন্সিটিভ ইস্যু, আমি সরকারেও আছি, বিরোধী দলে আছি, উত্তর দেওয়া ডিফিকাল্ট, এটা বলে আমি এড়ায় যাব না। এটা আমি মনে করি তিনি কিন্তু গতকাল প্রেস কনফারেন্স করেছেন, সেখানে বলেছেন এই দায়িত্ব তিনি নেবেন না। না, আমি এখানে আপনাদের রুমে ঢোকার আগে এই একটা পত্রিকায় দেখছিলাম, পাশাপাশি 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর কলামে উপরের সংবাদ হলো যে এটা সেন্সিটিভ ইস্যু, কিছু বলবো না, আর নিচেরটা হলো যে ওনারা খালি ক্রিম খাবেন। আচ্ছা, আপনি ব্যাখ্যাটা বলেন। তো ব্যাখ্যাটা এই জন্য যেটা বলছিলাম সেটা হলো যে অসম্ভব নয় যে আমাদের ক্রিকেটের উন্নতিতে কেউ না কেউ ঈর্ষান্বিত হতেই পারে, এবং এটা ঈর্ষা মানুষেরই একটা বৈশিষ্ট্য, মানুষেরই একটা দোষের অংশ। সুতরাং কেউ যদি ঈর্ষান্বিত হয়ে আপনার পিছনে লাগে, আপনাকে পিছনে টানতে চায়, গাছের থেকে নামাই দিতে চায়, সেটাতে তো আমাদের আশ্চর্য হওয়ার বিশেষ কিছু নাই। এটা সমাজে যেমন চলে, পরিবারে যেমন চলে, গ্রামে চলে, মফস্বল শহরে চলে এবং আন্তর্জাতিক মণ্ডলেও চলে। আমাদের পাটের উন্নতিতে কেউ ঈর্ষান্বিত হয়েছিল, আমাদের গার্মেন্টসের উন্নতিতে কেউ ঈর্ষান্বিত হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার পাচ্ছেন, এতে যে আমাদের উপরে কেউ না কেউ ঈর্ষান্বিত হবে না, এটা আমি কেন ধরে নেব? হতেই পারে। আর দ্বিতীয় যেটা বলছেন যে এটা ষড়যন্ত্র কিনা, তো ষড়যন্ত্রটা হবে ঈর্ষার ফসল, এটা একটা হতে পারে। আর আরেকটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশ চালাচ্ছে একটি রাজনৈতিক সরকার। এই রাজনৈতিক সরকারের উপরে মানুষের কি ওপিনিয়ন,
দেশে এবং বিদেশে, সেটাও এটার সঙ্গে সম্পর্কিত থাকতেই পারে। সেই অপিনিয়ন তো ভালো। আমরা কয়েকদিন আগে ওই যে একটা আমেরিকান জরিপের ফলাফলে দেখেছি সরকারের সমর্থন বেড়েছে, প্রধানমন্ত্রীর প্রতি মানুষের সমর্থন বেড়েছে। দ্বিতীয় প্রশ্নটা উত্তর দিয়ে দেন। না, আপনি বলেন। ওখানে দ্বিতীয় যেটা ছিল সেটা বলেন। দ্বিতীয় যেন কি ছিল বলেন আপনি। আমি ভুলে গেছি। এই তো, আন্তর্জাতিক মহল কিন্তু ভোলে না। আন্তর্জাতিক মহল বলছেন আপনি সরকার চালাচ্ছেন, আপনি ভালো করেছেন, আপনি এনভায়রনমেন্টে জোর দিয়েছেন, আপনি চাইল্ড মর্টালিটি বা শিশু মৃত্যু কমানোর জন্য জোর দিয়েছেন, এগুলো সবই সত্য, এগুলো তথ্য সব ঠিক আছে। এটাও সত্য যে আপনি যেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছেন, এটা আমাদের নিকট পছন্দ হচ্ছে না। তাদের পছন্দ অপছন্দ কি যায় আসে? আমার কিচ্ছু যারা আসে যায় না। ভাবিবে মিল্লাত, কিন্তু হ্যাঁ? আপনি আর খামাকা তাদের লোক মারা যাচ্ছে এটা নিয়ে টক শো করতেছেন কেন? ওদের লোক মরতে দেন। আসলে কি ব্যাপারটা এরকম? তাহলে আপনি কেন বলছেন আসলে ওদের ব্যাপারটা কি না। মনে করে সেটা তো আমাদের কি আসে যাবে না? আপনি কি আইসোলেশনে আপা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন? আপনার জিএসপি দিচ্ছে না বলে আপনি হই 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 রই রই করছেন না? আপনার শ্রমের বাজার বিভিন্ন দেশে বন্ধ হয়ে গেছে, আপনি হই হই রই রই করছেন। আপনি নারী শ্রমিক সৌদি আরবে পাঠাবেন না, পাঠানোর জন্য চুক্তি করেছেন, পাঠাতে পারেন নাই। অবশ্য আমি ব্যক্তিগতভাবে খুশি যে পাঠান নাই, কারণ ওখানে অবস্থা অত্যন্ত সঙ্গীন। নেপাল সেখানে পাঠাচ্ছে। আপনার প্রতিবেশী নেপালের উপরে আজকে 7 দিন যাবত অবরোধ চলছে। নেপালের মানুষ আমরা এতদিন জানতাম নিরীহ, সেই নেপালের মানুষ সকল সরকারি রাজনৈতিক দল, সরকার এবং বিরোধী একমত হয়ে ভারতীয় টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে। আপনার মানুষ কি সেই সংবাদগুলো শুনছে না? আমেরিকা যে আমার জিএসপি দিচ্ছে না, আপনার মানুষ কি সেটা শুনছে না, দেখছে না? তাহলে আপনি কেমনে বলবেন যে আন্তর্জাতিক মহলের ওপিনিয়নের বাইরে আপনি যাবেন? কারণ এই বিশ্বায়নের যুগে প্রত্যেকের ভালো মন্দের সঙ্গে কেউ না কেউ সম্পর্কিত আছে। এই সম্পর্কটাকে ডিনাই করলে আমাদের সমস্যা। দেশের আভ্যন্তরীণ রাজনীতি যেমন আছে, আভ্যন্তরীণ প্রশাসন যেমন আছে, বাইরের দুনিয়ার সঙ্গে আপনার সম্পর্কটা গুরুত্বপূর্ণ, এটাও বাস্তবতা। ওয়েস্টার্ন ইউরোপের সঙ্গে আমাদের সম্পর্কটা যতটুকু হতে পারত ভালো ততটুকু নয়। মধ্যপ্রাচ্যের সঙ্গে যতটুকু হতে পারত ততটুকু নয়। আমেরিকার সঙ্গে যতটুকু হতে পারত ততটুকু নয়। আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক ভালো চীন, জাপান এবং ভারতের সঙ্গে, রাশিয়ার সঙ্গেও। রাশিয়ার সঙ্গে ফাইন। ভারত এবং রাশিয়া আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিলেন, আজকে 45 বছর সেই সম্পর্কটা চলে আসতেছে। চীন আমাদের বিরোধিতা করেছিল, কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের সঙ্গে এত ভালো সহযোগিতা করছে যে আমরা সেটাকে ওভারলুক করছি। এখন যে সকল দেশ আপনার সঙ্গে ওই নির্বাচন নিয়ে বা রাজনীতি নিয়ে আপনাদের কথার সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইন্টারাকশন করে, আপনার দেশে যদি এমন কোনো লোক থাকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী বা তার দলের শত্রু, তো সে শত্রুর আপনার বন্ধু হয়ে যাবে। এটা খুব পুরনো নীতি, চাণক্যের নীতি, ম্যাকিয়াভেলির নীতি। যে আমি যেটা বলছিলাম যে আপনি জি আপা। শুরুতেই যেই প্রসঙ্গটি তুলছিলেন যে আসলে সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কেউ যদি ষড়যন্ত্র করে থাকে, যেন হাবিবে মিল্লাত, আপনার কাছেও কি এরকমই মনে হচ্ছে যে আসলে আপনি এটাই আসলে বলতে তখন চেয়েছিলেন যে সাফল্যে ঈর্ষা তৈরি করছে, যে আমরা আসলে কারণে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি, যে আমরা তো আসলে এগিয়ে যাচ্ছি। সেই এগিয়ে যাওয়ার পথে কেউ ব্যক্তিগতভাবে এগিয়ে যেতে চাইলে প্রতিবেশী যদি বাধা দেওয়ার চেষ্টা করে, কিংবা কোনো দেশ এগিয়ে যাওয়ার জন্য কারো মাথা ব্যথার কারণ হতেই পারে। জিএসপির কথা বলছেন, জিএসপি সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিনের পত্রিকা যদি দেখে থাকেন, উনি বলেছেন জিএসপি দিলে দিবে, না দিলে না দিবে। আমরা আজকে নিম্ন মধ্যমায়ের দেশ, আমরা ইনশাল্লাহ আজকে উনি বলেছেন 5 বছরের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত হব। আমি শুধুমাত্র আমার বড় ভাই শ্রদ্ধা তো অবশ্যই, উনি বীর প্রতীক এবং উনি মুক্তিযুদ্ধ করেছেন। 30 লক্ষ লোককে জীবন দিতে হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। সুতরাং আমি এটা বিশ্বাস করি, বিদেশিরা কি বললো না বললো, উনি আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমরা যদি স্বাস্থ্যসেবায় উন্নতি করি, আপনারা যে অনেকগুলো লাগিয়ে রেখেছেন, গণতন্ত্র, প্রতিরক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, এই সমস্ত কিছু মিলেই আমাদের দেশটাকে এগিয়ে যেতে হবে। সুতরাং তারানকো কি চাইলো আর আমরা কোন পথে চলবো? বিশ্বব্যাংক বলল যে পদ্মা সেতুতে দুর্নীতি হতে পারে, এই জন্য তারা সমস্ত সহায়তা বন্ধ করে দিল। মাননীয় প্রধানমন্ত্রী বললেন পদ্মা সেতু হবে ইনশাল্লাহ, পদ্মা সেতু আমাদের টাকাই হচ্ছে। এই কথাটি বলার এই জন্যই, আমরা যদি কোনো ভালো কাজ করি, সে বিশ্বব্যাংকও থামিয়ে রাখতে পারে নাই, যেমন 1 জুলাই থামিয়ে রাখতে পারে নাই, আমাদেরকে একটা নিম্ন মধ্যমায়ের দেশে ঘোষণা করতে হয়েছে। সুতরাং আমি মনে করি তারা নির্বাচন পছন্দ করুক বা না করুক, তারা কি তাহলে সন্ত্রাস চায়? তারা কি মানুষ মারতে হয়েছে? সুতরাং আমি মনে করি তারা নির্বাচন পছন্দ করুক বা না করুক, তারা কি তাহলে সন্ত্রাস চায়? তারা কি মানুষ মারতে চায়? তারা কি দেশের অংশ নিয়ে ধ্বংস করতে চায়, পরিবেশ ধ্বংস করতে চায়?
সেই কথাগুলো মাথায় আনতে হবে। তবে যেহেতু আজকে আমরা আলোচনা করছি মেইনলি দুজন বিদেশি হত্যাকাণ্ডের জন্য, আপনারা একটা সাংবাদিক সম্মেলনের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমাদের দেশেরই নাজমুল ইসলাম নামে আওয়ামী লীগের সভাপতি নিউ ইয়র্কের, তাকে হত্যা করা হয়েছে, তার জন্য কিন্তু আমরা টকশো করি নাই। আমাদের আজকে যারা রেড অ্যালার্ট জারি করলো সেই অস্ট্রেলিয়া, যদি সবাই জানি, পত্রে পত্রে পড়েছি, পুলিশ ফাঁড়ির সামনে একজন পুলিশ সহ দুইজনকে হত্যা করা হলো, তারা কিন্তু রেড অ্যালার্ট জারি করে নাই। নিউ ইয়র্কে ইউএস এর অরিগানে 9 জনকে গুলি করে মারা হলো। আমরা কোনো হত্যাকাণ্ডই চাই না। এই যে বিচ্ছিন্ন ধরনের ঘটনা ঘটছে, আমাদের কিছুদিন সময় দিতে হবে, এটাকে খুঁটিয়ে দেখতে হবে, কোনো ঘটনায় অবহেলা করা যাবে না। এবং আমরা বারবার দুঃখ প্রকাশ করছি, একজন জাপানিজ মারা গেছেন, ভদ্র একটা মানুষ, একজন এনজিও কর্মী ইটালিয়ান মারা গেছেন। আমরা কোনো মৃত্যু চাই না, আমরা বাংলাদেশিদেরও মৃত্যু চাই না, অপঘাতে মৃত্যু তো অবশ্যই চাই না। যে আমরা আসলে নিশ্চয়ই চাই না। যেন মাস্ত করিম, আপনার কাছে আসলে প্রশ্ন যে যুক্তরাষ্ট্রের কাছে আমাদের জিএসপিটা দরকার আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, বাংলাদেশ সেটা চায়। বাংলাদেশ বলছে যে বাংলাদেশে আইএস নাই, সরকার বলছে, কিন্তু তারা সেখানে সহযোগিতা করতে চায়। মানে এত এরকম পরস্পর বিরোধী কেন? বাংলাদেশ যেটা চায় সেখানে তাদের না, বাংলাদেশ যেটা চায় না সেখানে তাদের হ্যাঁ, কেন? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মাসুদ করিম, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি চায়, কিন্তু সেটা এখন পর্যন্ত বাংলাদেশ পায় নাই। আর আইএস কিংবা জঙ্গিদের ব্যাপারে তদন্তের জন্য বাংলাদেশ কোনো সহযোগিতা তাদের চায়নি, কিন্তু তারা সেটা দিতে চায়। আজকেও গতকালও বার্নিকাট সেই কিন্তু বলেছেন। এই কন্ট্রাডিকশন কেন? এই কন্ট্রাডিকশন চাওয়া পাওয়ায় ব্যবধান কেন? ব্যবধান হলো যার যার প্রায়োরিটি। কারণ গ্লোবাল টেরোরিজম হলো আমেরিকার বিরাট একটা মাথা ব্যথার কারণ, আর আমাদের দেশের অগ্রগতির জন্য গার্মেন্টসের জিএসপি সুবিধাটা পাওয়ার দরকার। এই জন্যই চাওয়া পাওয়ার এই পার্থক্যটা। আমি যেটা বলবো যে আমেরিকাতে আমরা খুব একটা ডিসক্রিমিনেশনের শিকার। আমাদের জন্য যে জিএসপি সুবিধাটা বাদ দিয়েছে, এটা কিন্তু 1% অনলি আওয়ার টোটাল এক্সপোর্ট টু আমেরিকা, কিন্তু এটাতে গার্মেন্টসও নাই। আমরা কিন্তু এটার একটা জাস্ট ভাবমূর্তি যে আমাদের উপরে স্ট্যাটাস, বিকজ আমেরিকান ফুডস্টেপস সবাই ফলো করে দুনিয়া জুড়ে। তো আমাদের ভাবমূর্তিতে এটা একটা কালিমা, সেই জন্য আমরা এটা রিগেইন করতেছি। যে কারণে দেখেন এই জিএসপি বাতিল করা সত্ত্বেও আমাদের এক্সপোর্ট আমেরিকায় বেড়েছে। এবং এখন আরেকটা জিনিস করতেছে ওরা, এই জিনিসটা অনেকেই বলে যে আমাদের জন্য ক্ষতিকর হবে, যেটা বার্নিকাট বলতেছে, হয়তো নাও হইতে পারে। সেগুলো ট্রান্স এশিয়ান পার্টনারশিপ, এটা আজকে তারা নেগোসিয়েশন কমপ্লিট করছে 12 দেশের সঙ্গে। এইখানে তারা শূন্য শুল্কে এই সমস্ত প্রোডাক্ট তারা কিনবে, আমদানি করবে। আমরা যদি 15.6% শুল্ক দিয়ে আমেরিকা এক্সপোর্ট করি গার্মেন্টস, ভিয়েতনাম সেখানে শূন্যতে দিবে, আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ। তো সেখানে আমাদের উপরে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী গার্মেন্টসে। তো এই জিনিসটা আমাদের এফেক্ট করতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। কিন্তু বার্নিকাট বলছেন যে আমরা বাংলাদেশ কম্পিটিটিভ এই যে পৌঁছায় গেছে সেটাও এফেক্ট করবে না। ইভেন কি আমরা যদি স্ট্যান্ডার্ড যেটা বলছে জিএসপির জন্য এটা মেনটেন করতে পারি, আমরাও টিপিপিতে যোগদান করার সুযোগ সেখানে সৃষ্টি হবে। যদিও এটা নেগোসিয়েশন শেষ হলে এটা কংগ্রেসে পাস হইতে হবে, এখনো কংগ্রেসে পাস হয়নি সেই জিনিসগুলি। তো ওনারা নানা জিনিস দেখে, এক একটা দেশের সিস্টেম একে তাদের অনেক জিনিস তারা দেখে। তাদের গার্মেন্টসের যে আমাদের যে স্ট্যান্ডার্ড সেটা দেখে, লেবার রাইটসগুলি দেখে। আমরা হয়তো ওইখানকার যারা ক্রেতা তারাও ওই জিনিসগুলি জানতে চায়। এই যে ধরেন গার্মেন্টসের কারখানাটা ভেঙে পড়লো, কিন্তু আপনি যে এখন যেই ব্যাখ্যাগুলি যে ইয়েগুলো গতকালের চুক্তির ব্যাপারেও বললেন, যে জিনিসগুলি বললেন, সেটা প্রেক্ষিতে কি এরকম কিন্তু অনেকে আগেও বলেছে যে যুক্তরাষ্ট্র বন্ধু বন্ধু দেখায় কিন্তু বন্ধু না, এটা কি আসলে এরকম? এটা খুব কঠিন একটা বিষয় আপনি উপস্থাপন করলেন। আসলে আন্তর্জাতিক সম্পর্কে বা এটা মানুষেরই চরিত্র, নিজের স্বার্থটা সবাই আগে দেখে।
নিজের স্বার্থটাই সবে আগে দেখে আমরা হয়তো বা আমি মনে করি বাংলাদেশে, এটা আমার পক্ষ থেকে একটা কথা রাখলাম আর কি, যে আমরা আমাদের স্বার্থটা অনেক সময় ত্যাগ একটু বেশি করে ফেলি। প্রতিবেশীদের সঙ্গে করেছি, এই সমালোচনাটা আমি করবই। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে নিজের স্বার্থ বিকাইয়া অন্য কিছু আরেকজনকে দিয়ে দিবে। তো আমেরিকা 1974-75 সালে বাংলাদেশের সঙ্গে খুব সুন্দর আচরণ করে নাই। পাবলিক ল 480 অধীনে যে খাদ্য সহায়তা দেওয়ার কথা বা সিস্টেম ছিল, সেটাকে তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিল। এবং বাংলাদেশের 74-এর দুর্ভিক্ষ সেই কারণেই বলা হয়। সেই কারণে না, একটা বড় কারণ। এবং ইকোনমিস্ট, বিখ্যাত অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার প্রাপ্ত, যাকে আমরা অনেক সম্মান দিয়েছি জেনুইনলি, উনি জ্ঞানী মানুষ, তো অমর্ত্য সেন বলেছেন যে ডিস্ট্রিবিউশন প্রসেস ইজ অলসো রেসপন্সিবল। তো সেই সময় 74 সালে সব কিছুই রাজনৈতিক ছিল না, ম্যানেজমেন্টের দুর্বলতাও ছিল, প্রোডাকশনের ঘাটতিও ছিল, সেটা পূরণের জন্য যেটা আমদানি হইতো বা সাহায্য আসতো সেটা ঠিক সময় মতো আসে নাই, পথে ঘাটে আটকে গেছে। তো এটা হচ্ছে সরকার টু সরকার রাজনৈতিক মতপার্থক্যের কারণে। আপনি আমাকে টেনে নিয়ে আসলেন ওই পয়েন্টটাতে। সরকার টু সরকার মতপার্থক্যের কারণ, সরকার মানে হচ্ছে কিছু মানুষেরই সমষ্টি, সরকার তো আর আসমানের ফেরেশতা না। আমাদের দেশে যেমন আওয়ামী লীগ চালাচ্ছে, ভারতে বিজেপি চালাচ্ছে, আমেরিকাতে ডেমোক্রেটরা চালাচ্ছে, চায়নাতে একমাত্র পার্টি কমিউনিস্ট পার্টি চালাচ্ছে। সো ইফ দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দি টু পলিটিক্যাল পার্টিজ অর দি পিপল রানিং এ কান্ট্রি, যারা দেশ চালাচ্ছে, তারা এটা সুযোগ নিবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সরকারের সকল কর্মকাণ্ডে পৃথিবীর সকল দেশ সন্তুষ্ট না, এবং যারা সন্তুষ্ট না তাদের কিছু না কিছু বক্তব্য থাকতেই পারে। আপনার দুর্নীতি পৃথিবীর, বাংলাদেশের সরকার বা সরকারের অবহেলার কারণে, সরকার বা সরকারের অবহেলার কারণে যে সকল দুর্নীতি হচ্ছে, এগুলো পদ্মার মতো মেগা দুর্নীতি। পদ্মা যেমন মেগা প্রজেক্ট, পদ্মা সেতু, ঠিক দুর্নীতিগুলো মেগা দুর্নীতি। এই মেগা দুর্নীতিগুলো কি পৃথিবী সুন্দরভাবে দেখবে? দেখবে না। তাহলে ভালোটার স্বীকৃতি যেমন দিচ্ছে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার দিয়ে, মন্দটার স্বীকৃতিটাও ঠিক এরকম ভাবে আসে যে আমি নট লাইকিং ইউর জব। আমি আপনাদের তিনটি দেখেন, এটা আনছিলাম এমনি যে এটা জমা রাখছি, আমার বলার কোনো প্রয়োজনই নেই। বাংলাদেশের সবচেয়ে বড় সার্কুলেশনের পত্রিকাটার নাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। হেডলাইন হচ্ছে টাকা মারো পালিয়ে যাও। দ্বিতীয় তদবির করো টাকা বানাও। তৃতীয় যা পারো কামাই করো। আমি বললে কাল কি আপনি বলবেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য টক শুধু বলতেছি। বাংলাদেশে 5.5 লক্ষ সার্কুলেশন এই পত্রিকার, মাননীয় তথ্যমন্ত্রী ইনু সাহেবের ভাষ্য মোতাবেক পার্লামেন্টে সেই পত্রিকার শিরোনাম হলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ড, এই হলো বৈশিষ্ট্য। এটা কতদিন আগের পত্রিকা? বাংলাদেশের এর পত্রিকা গত 30 দিনের। না, তারিখটা কবে? আপনি লেখেন 7ই সেপ্টেম্বর, গত মাসের আর কি, 31শে আগস্ট, 20শে সেপ্টেম্বর। আমি শুধু বলতে চাচ্ছি যে আপনার ভাবমূর্তি ডাইন হাত এবং বাম হাত দুটো দিয়ে তো হবে। ইলেকট্রিসিটিতে যেমন নেগেটিভ এবং পজিটিভ আছে, ম্যাগনেটে যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, সবকিছু মিলিয়ে একটা দেশের ভাবমূর্তি দাঁড়াবে। তো এটা আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যে বা পরশুদিন যে ভাষণ দিলেন, প্রেস কনফারেন্স করলেন, এটা কি সারা পৃথিবী খেয়াল করছে না? বাংলাদেশে যে মার্ডার হচ্ছে এটা যদি খেয়াল করে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন সেটাও তো খেয়াল করবে। তো আমাদের সম্বন্ধে পৃথিবীতে, আপনি ক্রিকেট নিয়ে কথাটা তুলছিলেন, 74-75 আমাদের পাটের গুদামে আগুন লাগতো না? কে লাগাচ্ছিল? কেন লাগাচ্ছিল? আমাদের পাটকল কমে গেল আর আরেক জায়গায় পাটকল বেড়ে গেল। এটা তো বললে আপনি বলবেন যে আমি বোধহয় একটা উস্কানিমূলক কথা বলতেছি, কিন্তু এগুলা জাতীয় স্বার্থে আমাদেরকে বলা উচিত যে আমাদের জাতীয় স্বার্থটা রক্ষা করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার চেষ্টা করছেন, কিন্তু এই ক্ষেত্রগুলোতে তো পেরে উঠতেছেন না। এখন আসলে দুর্নীতি তো সবসময় একেবারে শতভাগ বন্ধ করা তো শতভাগ সম্ভব বন্ধ নয়, করার আবেদন কোনোদিনও করব না। বলবো আপনি 100টা দুর্নীতি করতেছেন, 90টা করেন, 10টা অন্তত কমাইয়ে দেখান। সেটা তো আপনি ব্যর্থ। আমি বলবো সেই কমায় নাই, কমাতে পারে নাই, সেই ইন্ডিকেশন আপনার কাছে আসলে কি আছে? জনাব হাবিবা মিল্লাত, আপনি অনেকক্ষণ ধরে আমি দেখছি মানে বলার চেষ্টা করছেন। আমি আপনার কাছে ফিরবো, নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব হাবিবে মিল্লাত খুব বিশাল গুরুতর অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। এটাও বলেন না কেন, উনি প্রশংসাও করেছেন যেখানে প্রশংসা তো প্রযোজ্য, করেছেন, কিন্তু আপনি যেখানে প্রযোজ্য। আমি আসলে সত্যিকার অর্থে মানে খুব খুশি হয়েছি উনি 3টা পেপার অনেক যত্নে সযত্নে ব্যাগে ভরে রেখেছেন, এবং আমি আশা করব ভবিষ্যতে যখন টকশোগুলোতে যাবেন উনি এগুলো নিয়ে যাবেন। আমি জানি যে বাংলাদেশ প্রতিদিন আজ থেকে প্রায় 5 বছর আগে হয়েছে, এবং 5 বছরের মধ্যে উনি 3টা পত্রিকা, 5 বছরের কিছু বেশি সময় আগে 3টা পত্রিকা জোগাড় করেছেন। তো কোনো পত্রিকায় হেডলাইন হতে পারে, এবং বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে না কথা কিন্তু আমরা কখনোই বলি না, কিন্তু আমার মনে পড়ে ওনাদের যে জোটে আছেন সেই জোট কিন্তু 5বার চ্যাম্পিয়ন হয়েছিল। যতদিন ক্ষমতায় ছিলেন ততদিনই দুর্নীতি করেছেন, যতদিনই হাওয়া ভবন ছিল ততদিনই দুর্নীতির সাথে, মানি লন্ডারিং এর সাথে, কমিশন বিজনেসের সাথে এমন কিছু ছিল না। ওনার পার্টি না, কিন্তু উনি যাদের সময়টাতে করেছেন, এমনকি ওনার পার্টিটি যে সময়টিতে হয় 1/11-এর সময়, সেই সময়টিতে সারা বাংলাদেশের জনগণকে এবং যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকারের লোকজন ছিল তাদের দুর্নীতির খবর আমরা এখনো পাচ্ছি। আওয়ামী লীগের সময় দুর্নীতি হয় না, আওয়ামী লীগ ধোয়া তুলসীর পাতা, আওয়ামী লীগ সরকারে থাকলে সব ভালো কাজ হয় না, এই খবরগুলো কিছুটা হলেও সত্য। লিখেছে শেয়ার বাজারের কথা, হসপিটাল ম্যানেজমেন্টের কথা, লিখেছে টেন্ডারবাজির কথা, কথা তো কিছুটা হলেও সত্য, কিন্তু তার অর্থ হয় না দেশে দুর্নীতি ভেসে যাচ্ছে। আমরা কিন্তু দুর্নীতির চ্যাম্পিয়ন হইনি এবার, আমরা গত 6 বছরে দুর্নীতির চ্যাম্পিয়ন হই নাই। আমরা কি করেছি সেটা যদি ফিরিস্তে শুনতে চান তাহলে এর সাথে সাথে বাকিগুলো বলতে হবে। আপনি যদি আজকে একটা কথা বলতেন যে তার পরের দিনের খবরটা ছিল এরকম, তাহলে হয়তো আমরা একটু বেশি খুশি হতাম। আমরা যদি শুনতাম যে আমরা যখন দায়িত্ব নিয়েছি $440 মাথাপিছু হয়, এখন সেটা হয়েছে প্রায় $1100, $40 কাছাকাছি। উনি যদি বলতেন যে আমরা হসপিটালে মানুষের জন্য আমরা বিনামূল্যে 32 কোটি বই ছাত্রছাত্রীদের জন্য আমরা 6 বছর ধরে দিয়ে যেতে চাচ্ছি, উনি যদি বলতেন যে আমরা স্বাস্থ্য সেবায় বাংলাদেশে পরপর 2টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, 3টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, এবং প্রাইমারি হেলথ কেয়ার, বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার আমাদের দেশের জন্য একটি গর্বের ব্যাপার। সুতরাং এই কথা না বলে শুধুমাত্র দুর্নীতি আছে, শতভাগ দুর্নীতি যাওয়া সম্ভব না, তবে অবশ্যই সচেতন থাকতে হবে, এবং পেপারে যে নিউজগুলো এসছে যাদের সম্বন্ধে এসছে তাদের অবশ্যই তাদের বিরুদ্ধে তাদের খোঁজ খবর নিয়ে তদন্ত করে তাদের যদি কোনো দোষ থেকে থাকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে যখনই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকে তখনই কিন্তু প্রকাশ্যে আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন। আমরা যা বলছি, আপনার সাথে একটু আগে ঝগড়াও করেছি একটু, এবং এইখানে এই যে যাই হোক এটা কিছু না, এবং এই পত্রিকায় এই যে লেখাগুলো লিখছে তার জন্য কিন্তু পত্রিকা বন্ধ হয়নি কিংবা পত্রিকার সম্পাদককে জেলে যেতে হয়নি, কিন্তু কেউ যদি খিলাফ চেঞ্জ করে সেটা কারোর জন্য মানববন্ধন বলেন তাইলে জেলে গেলে তার কিন্তু কোনো দোষ হবে না। ফেসবুকে বাংলাদেশ এখন পেজে একজন মন্তব্য করেছেন যে দোষারোপের মেহেদী হাসান দোষারোপের রাজনীতি পরিত্যাগ করে আসলে দেশের সমস্যা কি আছে, জঙ্গি আছে কিনা এগুলি খুঁজে বের করুন। মানুষের কিন্তু চাওয়া এটাই নাকি? না, আমি একটা জিনিস এই আলোচনা তো রাজনৈতিক ভাবে যে আমাদের বিভক্ত মানে সমাজে ভিন্ন ভিন্ন মত, তাদের আইডিওলজির ভিত্তিতে আমার খুব শ্রদ্ধেয় জেনারেল ইব্রাহিম স্যার, উনি তো বাচন ভঙ্গি খুব সুন্দর এবং খুব ভালো লাগে শুনতে। আমি ওনাকে খুব সম্মান, উনিও স্নেহ করেন আমাকে। 2টা জায়গায় আমি ওনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। একটা জায়গা হইল স্যার বেয়াদবি, সেটা হইলো যে একটা হইলো যে খেলা এবং অন্যান্য ভাবমূর্তি এসব বিষয়ে আমি মনে করি যে অস্ট্রেলিয়ার টিম বাংলাদেশে সিকিউরিটির অজুহাতে না আসা এবং এখন তার দক্ষিণ আফ্রিকার ফুটবল, এই জিনিসটা একটা গর্হিত কাজ করেছে। আমাদের দেশের সিকিউরিটি এমন না যে ক্রিকেটারদের সিকিউরিটি দেওয়া সম্ভব নয়। এখন সর্বশেষ যে সমস্ত বৈঠক হয়েছে সেখানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যেরকম হাই সিকিউরিটি পায়, তো সেরকম সিকিউরিটি অ্যাসিউরেন্স দেওয়া হয়েছে, সেখানে অ্যাটাক করার সুযোগ কোথায়? তাহলে তো দেশে আর কোনো ভিজিট হইতো না। হাই লেভেল সব হচ্ছে, এখানে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছে। এই চোরা গুপ্ত হামলা গোপনে করা আর ক্রিকেট খেলা বন্ধ করা তো এক জিনিস নয়। সুতরাং এটা আমরা তীব্র ভাষায় নিন্দা করি, এবং আমরা মনে করি যে এটার একটা উদ্দেশ্য আছে। যখন ক্রিকেট মোড়লরা আমাদেরকে মানে বিভিন্নভাবে হেনস্থা করেছিল আগে, সেই মনে হয় ষড়যন্ত্রটা বা এখানকার কোনো রাজনৈতিক ষড়যন্ত্র যেটা আপনি গন্ধ পাচ্ছেন এগুলি কিনা, সেগুলি আমার মনে হয় এখন একটা প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। এটা আরেকটা জিনিস হলো যে সব বিষয়ে আমরা একটা সভরেন কান্ট্রি হয়ে বাইরের প্রেসক্রিপশন অনুযায়ী চলবো, উই ডু নট এগ্রি উইথ দেম। আরেকটা জিনিস মিল্লাত ভাইয়ের সঙ্গে আমি একটু
মানে আমার ওপিনিয়নটা বলি, হয়তো একটু ডিফার হতে পারে। সেটা হলো যে আমাদের দেশে উন্নতি হচ্ছে, আমি ওনার সাথে একমত। সামাজিক ক্ষেত্রে যদি এমডিজি দেখেন, তাহলে 8টা টার্গেটের 5টাই আমরা নির্ধারিত সময়ের আগে জাতিসংঘের নির্ধারিত সেটা আমরা অর্জন করেছি, এবং এভরিথিং হলো সোশ্যাল, যেমন মাতৃ মৃত্যু বা অন্যান্য শিশু মৃত্যু, এটা সেটা, হ্যাঁ, নিউট্রিশন, এইগুলিতে আমরা অর্জন করেছি। কিন্তু এখন যেটা আসছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটার একটা বিরাট ইম্পর্টেন্ট আসপেক্ট হইল গভর্নেন্স। এই জায়গায় রাজনীতি, শাসন ব্যবস্থা, স্বচ্ছতা, দুর্নীতি, এইসব প্রশ্নে আপনাকে এই যে এসডিজি আপনি সেটা পালন করতে পারেন কিনা 100%, সেটা 2030 সালের মধ্যে আপনাকে দেখাইতে হবে। হ্যাঁ, আপনি এখন এমডিজি তো তো আমাদের সেই জায়গাটা 2015 সালের মধ্যে গোল দেখানোর কথা ছিল, বাংলাদেশ দেখাতে কিন্তু পেরেছে। না, 2030 সাল না, আমি যেটা বলতেছি সেই জায়গাটা সামাজিক ছিল, কিন্তু এই যে শাসন ব্যবস্থা, রাজনীতি, এই জায়গাটায় ত্রুটি এখনো রয়ে গেছে, এবং সেই জায়গাটা ত্রুটি দূর করার জন্য আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সদিচ্ছার যথেষ্ট অভাব আছে বলে আমি মনে করি। জেনারেল ইব্রাহিম, আপনি তো নিঃসন্দেহে বলবেন যে অভাব আছে, সদিচ্ছার না, অভাব। এটা না, আপনি যে প্রশ্নটা ফেসবুক থেকে তুলে ধরেছেন, বাংলাদেশ কল্যাণ পার্টির জন্ম ডিসেম্বরের 4 তারিখ আমার সময় 2007। কিন্তু খুব অল্প, 1 মিনিট অল্প আপনার। কথায় অল্পটাই বলবো। সেটা হলো এই জন্মদিনেই যে ব্যানারটা আমরা লাগিয়েছিলাম বাংলাদেশ কল্যাণ পার্টি, সেটা প্রচুর সমালোচনা পেয়েছি, প্রচুর প্রশংসাও পেয়েছি। সেটা কি ছিল? একই ফ্রেমে মাঝখানে বঙ্গবন্ধুকে রেখে এক পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর এক পাশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমরা রেখেছিলাম। আমি একজন মুক্তিযোদ্ধা, একজন সৈনিক হিসেবে আমার আবেদন ছিল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাগণকে বিভক্তির অজুহাত না বানাইয়া ঐক্যের অজুহাত বানান। এই যে বাচ্চা ছেলেটা বা পলাশ সাহেব, মেহেদী সাহেব, যে ভদ্রলোক যে আবেদনটা করছেন, আই উড লাইক টু সাপোর্ট দ্যাট আবেদন, যে দোষারোপের রাজনীতিটাকে মাত্রা কমাইতে হবে। আগামীর দিকে তাকাইয়া যে কথাটা আমাদের সাংবাদিক ভাই মাসুদ করিম ভাই বললেন, হাউ উইল ইউ মিট দি চ্যালেঞ্জেস অফ দি ফিউচার, আজকে তরুণ সম্প্রদায়ের চ্যালেঞ্জ আপনি কেমনে মিট করবেন? বাংলাদেশ এখন আমি শেষ করি, আমার সময় নাই তো। হ্যাঁ, সেটা না করলে তো হবে না। 10 সেকেন্ড। পরীক্ষাপত্র ফাঁস করে দিয়া, পরীক্ষার প্রশ্নপত্র হবে যদি ফাঁস, হাসপাতালে রুগী গেলে হবে লাশ, এটাই শেষ। আসলে বিষয় হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশ সত্যি একটা সম্ভাবনার দিকে আগামীর পথে হেঁটে যাবে, এরকমটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।